তৃণমূলের নজরে চা বাগিচা বিধানসভার ভোটের আগে নজরে চা বাগানের বুথ ডুয়ার্সের ৮ বিধানসভায় প্রচার তৃণমূলের নজরে চা বাগিচা ২৬ বিধানসভা ভোট আর কয়েক মাস আর এক বছরও নয় সময় নেই বিধানসভা ভোট আর বিধানসভা ভোটের আগে নজরে চা বাগানের বুথ ডুয়ার্সে ৮ বিধানসভায় প্রচার তৃণমূলের চা শ্রমিকদের পিএফ বঞ্চনাকে হাতিয়ার তৃণমূলের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনাকে অস্ত্র করে পথে শাসক দল এবং কর্মসূচি রয়েছে তার সঙ্গে তৃণমূলের একাধিক কর্মসূচি রয়েছে চা বলয়ে অর্থাৎ তৃণমূলের নজরে চা বাগিচা বিধানসভার ভোটের আগে নজরে চা বাগানের বুথ আরো বিস্তারিত বলবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, প্রথমত হচ্ছে যে ডুয়ার্সের এলাকার যে চা বাগানগুলি রয়েছে তার মধ্যে ৮টি বিধানসভা এলাকার মধ্যে সব থেকে বেশি রয়েছে। তো এই ৮টি বিধানসভা এলাকার মধ্যে ২০২১-এর বিধানসভা নির্বাচনে দেখতে পাওয়া গিয়েছিল একমাত্র মাল বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, বাকি ৭টাতেই হচ্ছে বিজেপি জয়লাভ করে। পরবর্তী সময় উপনির্বাচনের ক্ষেত্রে ধূপগুড়ি এবং মাদারিহাটের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস জিতে না। তবুও বহু ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে যে এই চা বাগানের বুথগুলিতে তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক দিক থেকে এখন থেকে আরো শক্তিশালী অবস্থা তৈরি করতে হবে। এই বুথগুলিকে সংগঠনে শক্তিশালী করার জন্য বিশেষ স্লোগান নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মিছিলের আয়োজন। এই পদযাত্রা যেটা নাম দেওয়া হয়েছে সেখানে তারা উল্লেখ করেছেন মোদির কথা বনাম মমতার কাজ। অর্থাৎ এই চা বাগান অঞ্চল বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেস কি ধরনের কাজ করেছে চা বাগান শ্রমিকদেরকে নিয়ে সেটি তৈরি করা হবে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তারা কেন্দ্রীয় বঞ্চনার যে ইস্যু সেটাকে তারা তৈরি করেছেন, সেটা হচ্ছে যে পিএফ এর অর্থ বহুদিন ধরে শ্রমিকরা পাচ্ছেন না এবং সেই কারণে পিএফ কে পাইয়ে দেওয়ার দাবি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তারা ১১ এপ্রিল তারাই এই যে পিএফ অফিস অভিযানে সেখানে ডাক দেওয়া হয়েছে। এবং এই পদযাত্রার ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ৮ই এপ্রিল তারা শুরু করবেন, 10ই এপ্রিল রাত্রিবেলা গয়ের কাটাতে আলিপুরদুয়ারের শঙ্কর থেকে বিভিন্ন চা বাগান ঘুরে যে পদযাত্রা করে আসবে। আর অন্যদিক থেকে হচ্ছে ধূপগুড়িতে, অন্যদিকে হচ্ছে জলপাইগুড়ির দিক থেকে আবার একটি মিছিল আসবে, সেই মিছিল এসে সেখানে চলে আসবে। তাহলে এই যে পরিস্থিতি যেটা তৈরি হবে সেখানে গয়ের কাটাতে তারা রাত্রিবেলা থাকবেন এবং সেখান থেকে তারা এই অভিযানকে করবেন। ফলে সব মিলিয়ে হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উত্তরবঙ্গের চা বালাকে বিশেষ করে জোর দেওয়া হচ্ছে এবং সেই কারণেই এই কর্মসূচির সিদ্ধান্ত। বেশ আবির, সেন্ট্রাল গভর্নমেন্ট পরিচালিত মোদী সরকারের হাতে থাকা বাগান, সেই বাগানে ওয়েজ হচ্ছে না, সেই বাগানে স্কুল বাস নেই। কেন্দ্রীয় সরকারের যে চা শ্রমিকদের প্রতি ধারাবাহিক বঞ্চনা এবং বিশেষ করে পার্লামেন্ট সেশনে যেহেতু এই প্রশ্নের উত্তরগুলো আমরা পেলাম, একদম লিখিত উত্তর, এবং প্রভিডেন্ট ফান্ডের মতো বিষয়টি রয়েছে, আমরা ঠিক করেছি আগামী ৮ তারিখ থেকে ১১ তারিখ, এপ্রিল মাসের ৮ থেকে ১১ অবধি আমরা কর্মসূচি ঘোষণা করেছি। ১১ই এপ্রিল ৩টের সময় জলপাইগুড়ির রিজিওনাল পিএফ অফিস, যেটা প্রকৃতপক্ষে একটি ঘুঘুর বাসা, সেই পিএফ অফিস ঘেরাওয়ের ডাক আমরা দিয়েছি আইএনটিটিউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন থেকে। নিউজ ফ্ল্যাশ। বাগুইআটি দেশবন্ধু নগরের দিকে নজর রাখবো। শহরে বাদ ডান্সারের রহস্য মৃত্যু। বাগুইআটি দেশবন্ধু নগরের ফ্ল্যাটে বাদ ডান্সারের দেহ অভিজাত আবাসনে ৩ তলার ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার। তরুণী ডান্সারের গলায় আঘাতের চিহ্ন আর তরুণীর বয়ফ্রেন্ডকে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ। শহরে বাদ ডান্সারের রহস্য মৃত্যু। সরাসরি চলে যাব, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে, সুস্মিতার সঙ্গে কথা বলবো। সুস্মিতা, এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে কি উঠে আসছে এবং সেই তরুণীর বয়ফ্রেন্ডকে তো ইতিমধ্যে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদে এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, প্রাথমিক তদন্তে পুলিশের কাছে এটাই এই মুহূর্তে বড় প্রশ্ন যে এটি খুন নাকি আত্মহত্যা। এবং ইতিমধ্যেই পুলিশ যখন এই বার ডান্সার বা নর্তকীর দেহ উদ্ধারে আসে এই দেশবন্ধুনগর বাগুইহাটির অভিজাত ফ্ল্যাটে, তখনই তার পুরুষ বন্ধু, যে গতকাল রাত থেকে ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং মৃত্যু থেকে মৃতদেহ উদ্ধার পর্যন্ত যে উপস্থিত ছিল বলে পুলিশ অনুমান করছে, সেই পুরুষ বন্ধুকে ইতিমধ্যেই আটক করেছে, যিনি উড়িষ্যার জগৎবন্ধুপুর যে বাসিন্দা, তিনি ২২ বছরের যুবক অন্তর্যামী সোরেন। সে তাকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে মূলত পুলিশ গতকাল রাতে কি ঘটেছিল সেই বিষয়টি স্পষ্ট হওয়ার চেষ্টা করছে। তার কারণ ইতিমধ্যেই দুটি বিষয় নিয়ে পুলিশের কাছে এখনো পর্যন্ত দ্বন্দ্ব রয়েছে, যে ওই নর্তকী যিনি এখানে দীর্ঘদিনের বাসিন্দা ছিলেন বলেও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এবং এখানকার যে নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা যেমনটা বলছেন যে ওই পুরুষ বন্ধু কয়েকদিন হলো এখানে যাতায়াত করছেন, শুধুমাত্র রাতে নয় দিনেও আসতেন তিনি। তবে সেই পুরুষ বন্ধু গতকাল রাতে এই ফ্ল্যাটে এসেছিলেন এবং সেই পুরুষ বন্ধুর জন্মদিনের পার্টি গতকাল রাতে পার্টি শেষ হওয়ার পর কি এমন ঘটলো যাতে সেই বার ডান্সার বা নর্তকীর মৃত্যু পর্যন্ত ঘটলো সেই বিষয়টি এই মুহূর্তে পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। এবং ইতিমধ্যেই যে দেহ উদ্ধার হয়েছে তার গলায় ক্ষত চিহ্ন দেখা গিয়েছে, আঘাতের চিহ্ন দেখা গিয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। ময়নাতদন্তের প্রাথমিক যে রিপোর্ট, সেই রিপোর্ট হাতে আসলেই কিন্তু বোঝা যাবে। ধন্যবাদ সুস্মিতা।
হাওড়া মালে পাঁচঘড়ায় ভ্যাটে শিশুর দেহ, শালকিয়া জিটি রোডের ধারে উদ্ধার দেহ, আর প্লাস্টিকের প্যাকেটে মুড়ে ভ্যাটে সদ্যজাতের দেহ। পুলিশের অনুমান অন্য কোথাও থেকে এনে ফেলা হয়েছে এই দেহ। এখনো পর্যন্ত তদন্তে কি আপডেট জানাবে বিস্তারিত আমার সঙ্গে দেবাশিস চক্রবর্তী রয়েছে। দেবাশিস, দেখো, এই মুহূর্তে কিন্তু তদন্ত শুরু করেছে মালিবাজঘড়া থানা পুলিশ এবং এলাকার সিসিটিভি চেক করে দেখা হচ্ছে যে কবে এই শিশুটিকে ফেলা হয়েছিল। মূলত আমরা জানি যে হাওড়া শহরে ভ্যাটের একটি সমস্যা ছিল, সেখানে মুক্ত আবর্জনা জমেছিল দীর্ঘদিন ধরে। পুলিশ মনে করছে সেই সুযোগ নিয়েই কেউ বা কারা তারা এই প্লাস্টিক বন্দি ভাবে একেবারে সদ্যজাত এক শিশুকে তারা এখানে ফেলে প্লাস্টিক বন্দি করে তাকে ফেলে রেখে গেছিল। আজ যখন ভ্যাট পরিষ্কারের সময় সেটিকে দেখতে পায়, তারপরেই খবর যায় মালিবাজঘড়া থানার পুলিশের কাছে। পুলিশ এসে ইতিমধ্যেই সেটিকে উদ্ধার করেছে এবং সেটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বেশ, তমলুকের একটি স্কুল আর সেই স্কুলের পাশেই বিপজ্জনক বাড়ি। ছবিটা প্রথমে আপনাদের দেখাবো, ছবিটা দেখুন। এইভাবে বিপজ্জনক বাড়ি, পুরসভা ইতিমধ্যেই বিপজ্জনক বাড়ি হিসেবে নোটিশও দিয়েছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। প্রাণ হাতে যাতায়াত করতে হচ্ছে পড়ুয়া শিক্ষকদের, কারণ ঠিক এই বাড়ির পাশেই রয়েছে তমলুকের শান্তনাময়ী গার্লস হাই স্কুল। আর সেই গার্লস হাই স্কুলে প্রতিদিন শিক্ষক থেকে পড়ুয়া তারা আসেন এবং এই স্কুলে ক্লাস করেন, কিন্তু প্রাণ হাতে নেই। কারণ এই বিপজ্জনক বাড়ি যেভাবে অবস্থায় রয়েছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু তারপরেও কেন এই বাড়ি ভেঙে ফেলা হচ্ছে না বা অন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না জানবো। আমার সঙ্গে সুজিত ভৌমিক রয়েছে। সুজিত, দেখো, এখন বিপজ্জনক বাড়ি এবং সে কারণে কিন্তু পুরসভার পক্ষ থেকে লিখে দেওয়া হয়েছে, ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, ব্যানার দেওয়া হয়েছে যে বিপজ্জনক বাড়ি। এবং যে বাড়ি বলা যায় ভেঙে পড়া মানেই কিন্তু স্কুলের ক্ষতি, যেখানে একের পর এক রাজ্য জুড়ে দেখা যাচ্ছে পুরনো বাড়ি ভেঙে পড়ছে, দুর্ঘটনা ঘটছে। সেখানে এখানে যে তমলুকের শহরের উপর যে নামী স্কুল, প্রাচীন স্কুল শান্তনাময়ী স্কুলের একেবারে গা ঘেঁষে রয়েছে এই বিল্ডিং, যে বিল্ডিং থেকে ইতিমধ্যেই খসে পড়ছে তমস্যি একের পর এক ইট বালি, তার যে পুরনো চাঙ্গর, তার মধ্যেই কিন্তু আতঙ্কের মধ্যেই স্কুল কর্তৃপক্ষ রয়েছেন। তারা পুরসভাকে বলেছেন এবং দ্রুত ভেঙে ফেলা হোক, কিন্তু আইনি জটিলতায় ভেঙে ফেলা যাচ্ছে না বলে পুরসভা বলেছেন। কিন্তু তা নিয়ে যে একেবারে প্রশাসনের দ্বারস্থ হয়ে সমস্যা মেটাতে হবে সেটাও কিন্তু তিনি জানিয়েছেন। সব মিলিয়ে তমস্যি অবস্থা কিন্তু খুব জটিল হচ্ছে এবং পরিস্থিতি খুব ভয়ঙ্কর হচ্ছে। তাই দ্রুত সমস্যা মিটুক চাইছেন সকলে। তমস্যি, বেশ সুজিত। পর্যন্ত বলার একই, বাচ্চাগুলোর কথা ভাবুন। সবাই, প্রশাসনের সবাইকে আমি করজোড়ে অনুরোধ করছি, ভীষণভাবে দুশ্চিন্তায় থাকি। আমার এত বাচ্চা, প্রায় 2000 বাচ্চা আমার আসে, রোজ বাড়ি যায়। বিশেষ করে প্রাইমারি ছোট বাচ্চারা আছে যারা কিছুই বোঝে না। সাধারণ মানুষের যেমন জীবন সংশয় রয়েছে, সংকট রয়েছে, ভয় রয়েছে, আমার নিরীহ বাচ্চাগুলো, তারা ছোট বাচ্চা, তাদের জন্য ভয়টা আরও বেশি। তাদেরকে জানানো হয়েছে, আমি চেয়ারম্যান স্যারকে জানিয়েছি, চিঠি। আমরা ইতিমধ্যে ওখানে দুটো ফ্লেক্স আমরা টাঙিয়ে দিয়েছিলাম, কন্ডেমড বিল্ডিং, পরিত্যক্ত বাড়ি বলে। তারপরেও ওরা কোনোভাবেই বাড়ি থেকে বেরোতে চাইছেন না, যার ফলে আমরা আইসিকেও চিঠি করেছি। কিন্তু ওরা বলছে যে বিচারাধীনের বিষয়ে ওরা কোর্টের কাগজপত্র সাবমিট করছে আমাদের কাছে।